ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সম্প্রতি তাজমহল নিয়ে একটি সিনেমা মুক্তি পেয়েছে। আমার মনে হয় প্রত্যেকেরই এই সিনেমাটি দেখা উচিত। আজ আমি দ্য তাজ স্টোরি সিনেমার গল্পটি ভালোভাবে এক্সপ্লেন করব আর প্রতিটি বিষয় খুঁটিয়ে বুঝাবো। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা এক ব্যক্তিকে দেখি যার নাম ছিল বিষ্ণু। সে গাইডের কাজ করত, অর্থাৎ যারা এখানে তাজমহল দেখতে আসতো সে তাদের খুব আকর্ষণীয় ভঙ্গিতে তাজমহল সম্পর্কে বলতো। যেমন ভাবে সে এখানে তাজমহল সম্পর্কে বলছে, তার বক্তব্য ছিল যে এটি একটি ভালোবাসার প্রতীক। যখন শাহজাহানের স্ত্রী মারা যান তখন তিনি তাকে ভুলতে পারেননি। তিনি সবসময় সুখে ডুবে থাকতেন। তখন তিনি ভাবলেন যে কেন তিনি তার প্রেমিকার স্মৃতিতে ভালোবাসার একটি প্রতীক তৈরি করবেন না। তখন ওই শাহজাহান তাজমহল বানানোর কথা ভাবেন। বলা হয় তাজমহল তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগেছিল এবং যখন এটি তৈরি হয়ে গেল তখন সত্যি এটি বিস্ময়কর ও মনোমুগ্ধকর ছিল। এরপর বিষ্ণু তার বাড়িতে আসে। তার পরিবারে আমরা 5 জনকে দেখি। তার ছেলে যার নাম ছিল অবিনাশ, তার পুত্রবধূ যার নাম ছিল সুস্মিতা, এরপর তাদের 2টি সন্তান আর বিষ্ণুর একটি মেয়েও ছিল। এখানে জানা যায় যে অবিনাশ তার বাবার সততার কারণে খুব বিরক্ত ছিল, কারণ তার বাবা সব সময় সত্য কথা বলতে পছন্দ করতেন এবং সরল মানুষ হিসেবে জীবনযাপন করতেন। তিনি কখনোই মিথ্যা কিংবা প্রতারণা করতেন না, আর এই কারণে অনেক সময় তিনি ঝামেলায়ও পড়ে যেতেন। তাছাড়া তাদের কাছে টাকা তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ঘরে টাকার অভাবে খুব সমস্যা ছিল। তাদের ইএমআই পরিশোধ করতে হতো, বাড়ি ভাড়া দিতে হতো, সব মিলিয়ে তারা গরিব ছিল। এরপরের দিন বিষ্ণু তাজমহলের সামনে বসেছিল। সেখানে অবিনাশও আসে। সে এসে বলে বেশি সরল হলে মানুষ পেছনে সমালোচনা করে। এর উত্তরে বিষ্ণু বলে তাহলে পেছনে দেখোই না। অর্থাৎ বিষ্ণুর চিন্তাভাবনা ছিল একদমই আলাদা। তখন ওই বিষ্ণুর থেকে জানা যায় যে পরের দিন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচন ছিল। সে তার ছেলেকে বলে যে কাল সে প্রস্তুত থাকবে। পরের দিন সকালে তারা গাইড অ্যাসোসিয়েশন অফিসে পৌঁছায়। সেখানে দেখা যায় যে 2টি দল ছিল, অর্থাৎ 2 জন লোকের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। একজন বিষ্ণু আর অন্যজন উসমান। তারা দুজনই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়। উসমান কথার ফাঁকে বিষ্ণুকে হুমকি দেয় যে সে যেন এসব রাজনীতিতে না জড়ায়, নিজের স্বাস্থ্যের যত্ন নেয়। এর উত্তরে বিষ্ণু তাকে পাল্টা জবাব দেয়, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার নিজের চিন্তা করো। এরপর আমরা দেখি যে তার মেয়ে যার নাম ছিল তারাশা বিষ্ণুর কাছে এসে 3000 টাকা চায়, কারণ তাকে ইউপিএসসি পরীক্ষার জন্য টেস্ট সিরিজ কিনতে হবে। বাবা তাকে টাকা দেয়। এরপরের দিন আমরা দেখি যে হার্ষা প্যাটেল নামের একজন মহিলা আমেরিকা থেকে এসেছিলেন। তিনি বিষ্ণুর কাছ থেকে তাজমহল সম্পর্কে তথ্য নিচ্ছিলেন। বিষ্ণু তাকে জানায় যে যখন মমতাজ মারা যান তখন তার 6 মাস পর তাকে আগ্রায় আনা হয় এবং তাজমহল তৈরি হওয়ার আগেই তাকে এখানেই দাফন করা হয়েছিল। এরপর হার্ষা শেষ একটি প্রশ্ন করে যা কিছুটা বিতর্কিত ছিল। তার প্রশ্ন ছিল বিষ্ণুজি সত্যিই কি তাজমহল শাহজাহান তৈরি করেছিলেন? অর্থাৎ সে জানতে চাইছিল যে অনেকেই বলে যে এখানে আগে একটি হিন্দু মন্দির ছিল। এটা শুনে বিষ্ণু অস্বীকার করে, কিন্তু প্রমাণ হিসেবে হার্ষা তাকে মহেন্দ্র দাস নামের একজন ব্যক্তির কথা বলে। সে জানায় যে মহেন্দ্র দাস 1970 সালে 2 জন আমেরিকানকে তাজমহলের ভেতরে কিছু দেখিয়েছিলেন, যার ফলে তারা বিশ্বাস করেছিলেন যে সত্যি এখানে আগে একটি হিন্দু মন্দির ছিল। হার্ষার কথায় বিষ্ণু বুঝতে পারে যে এটি একটি বিতর্কিত প্রশ্ন, এর উত্তর দেওয়া ঠিক হবে না, তাই সে এখানে চুপ থাকাই ভালো মনে করে। সে বলে যে তুমি এসবের পেছনে পড়ো না, এ বিষয়ে অনেকে চেষ্টা করছে কিন্তু কেউ কিছু জানতে পারেনি। এখানে বিষ্ণু তাকে সরাসরি অস্বীকার করে, এই জন্য হার্ষা মন খারাপ করে। এরপর আমরা দেখি যে বিষ্ণু তার বন্ধুদের সাথে পান করছিল। সে খুব চিন্তিত ছিল। তার কারণ ছিল হার্ষা, কারণ হার্ষা যে প্রশ্নটি করেছিল তা বিষ্ণুর মনে খটকা লাগছিল। সে তার বন্ধুদের জানায় যে ওই মেয়েটি সঠিক প্রশ্ন করেছিল। আসল সত্যটা কি আমরা সবাই ভালো করেই জানি, অর্থাৎ বিষ্ণুর কথা অনুযায়ী সে জানতো যে সত্যিই তাজমহল শাহজাহান তৈরি করেননি। সেখানে প্রথমে একটি হিন্দু মন্দির ছিল। যখন বিষ্ণু তাজমহল সম্পর্কে এসব কথা বলছিল তখন তার বন্ধু তার উপর রেগে যায়। সে বলে যে তোমাকে তাজমহলের গাইড করা হয়েছে আর তুমি নিন্দা করছো। এখানে তাদের মধ্যে ঝগড়া হয়। এখানে আরো একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে হার্ষা যে মহেন্দ্র দাসের কথা বলছিল সে আসলে আর কেউ নয়, বিষ্ণুর বাবাই ছিলেন। তিনি কয়েক বছর আগে তাজমহলের আসল সত্য জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার জন্য এটি সহজ ছিল না। তিনি আসলে আত্মহত্যা করেছিলেন। এখানে বিষ্ণু তার বাবার কথা ভেবে কাঁদছিল। পরের দিন সকালে একটা বড় ঘটনা ঘটে যায়, অথবা বলা যায় যে বিষ্ণুর উপর বিপদ আসতে চলেছিল, কারণ
কারণ বিষ্ণু সন্ধ্যায় তার বন্ধুদের সামনে তাজমহলের বিরুদ্ধে যা বলেছিল তারও একটি ভিডিও কেউ ভাইরাল করে দেয়। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। শুধু শহর নয়, ধীরে ধীরে এটি পুরো ভারতেই ছড়িয়ে যায়, যার কারণে বিষ্ণুর প্রচুর অপমান হয়। লোকজন তাকে তিরস্কার করছিল। তখনই তাকে গাইড অ্যাসোসিয়েশন অফিসে ডাকা হয়। সেখানে দেখা যায় যে উসমান এখন সুযোগ পেয়েছিল। সে বিষ্ণুকে অনেক কথা বলে এবং তাকে গাইড অ্যাসোসিয়েশনের পদ থেকে সাসপেন্ড করে দেয়। এর উত্তরে বিষ্ণু বলে যে এটা সে নেশার গুড়ে বলে ফেলেছে, এটা তার ব্যক্তিগত চিন্তাভাবনা, কিন্তু তবুও তার কথা কেউ শুনে না। তারা শুধু বিষ্ণুকে নয়, তার ছেলেকেও সাসপেন্ড করে দেয়। এরপর দেখা যায় বিষ্ণু এই ঘটনায় খুবই দুঃখিত ছিল। সে অফিস থেকে বেরোতেই তার মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। সবাই তাকে অপমান করে বলছিল যে যে তালাই খায় সেই তালাই ফুটু করে। তার বন্ধুরা এও বলে যে সে যেন ক্ষমা চেয়ে নেয়, কিন্তু বিষ্ণু এর জন্য একদম প্রস্তুত ছিল না, কারণ তার মনে হয়েছিল যে সে যা বলেছে তা ভুল বলেনি। বিষ্ণু সিদ্ধান্ত নেয় যে সে এখন এটিকে আদালত পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ সে এটি প্রমাণ করে ছাড়বে যে শাহজাহান তাজমহল তৈরি করেননি, বরং সেখানে আগে থেকেই একটি হিন্দু মন্দির ছিল। কারণ হলো বিষ্ণু এখন তার হারানো সম্মান ফিরে পেতে চাইছিল। এর জন্য পরের দিন সকালে সে একজন আইনজীবীর কাছে পৌঁছায়, যার নাম ছিল শশীকান্ত। বিষ্ণু তাকে জানায় যে তাকে সেই সব মানুষের বিরুদ্ধে মামলা করতে হবে যারা তাদের ভুল ইতিহাস শিখিয়েছে, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। তাজমহলের ভেতরে অনেক রহস্য লুকানো আছে। এর উত্তরে শশীকান্ত রেগে যায়। সে বলে এটা শুধু বললে কাজ হবে না, ব্যাপারটা আরো বাড়বে। সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে, কারণ তাদের প্রমাণ চাই। এখন প্রমাণ হিসেবে বিষ্ণু বলে যে তাজমহলের কার্বন ডেটিং করানো হোক, যার ফলে জানা যাবে যে তাজমহল কত পুরনো। শশীকান্ত তাকে জানায় যে এটা এতটাও সহজ নয় যে তোমার কথা অনুযায়ী তার কার্বন ডেটিং করানো হবে। যতক্ষণ না তাদের কাছে প্রথমে শক্তিশালী প্রমাণ থাকবে, ততক্ষণ তারা এমনটা করবে না। এখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে যদি বিষ্ণু প্রমাণ আনতে পারে তাহলে মামলা দায়ের করা হবে। তাই বিষ্ণু প্রমাণ খোঁজার জন্য প্রস্তুত হয়। তার কয়েকদিনের সময় দরকার ছিল। দেখা যায় বিষ্ণু তার বাবার একটি চিঠি পায়। চিঠির সাহায্যে বিষ্ণু সেই ব্যক্তির বাড়িতে পৌঁছায় যার সাথে তার বাবা মিলে গবেষণা করেছিলেন। তার নাম ছিল বিএন। বিষ্ণু তার ছেলেকে বলে যে তাকে তাদের গবেষণা সম্পর্কে জানতে হবে, আর এভাবেই সে প্রমাণ খোঁজার কাজে লেগে যায়। আমরা দেখি যে তখন 4 মাস কেটে গেছে। এখন সে প্রমাণ পেয়ে গেছে, তাই সে শশীকান্তকে ফোন করে জানায় যে যেন মামলা দায়ের করে দেয়। সে প্রমাণ পেয়ে গেছে, তো এখানে মামলা দায়ের করে দেওয়া হয়। এরপর বিষ্ণু এই সমস্ত কথা তার পরিবারের সদস্যদেরকে জানায় যে সে তাজমহলের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছে। এটা শুনে অবিনাশ তার উপর রাগ করে, কিন্তু বিষ্ণু তার কথাই অটল থাকে। তার বক্তব্য ছিল যে কথা এখন আমাদের সংস্কৃতি ও সভ্যতার, আমাদের বছরের পর বছর ধরে ভুল ইতিহাস শেখানো হয়েছে। এখানে অবিনাশের বারবার মানা করা সত্ত্বেও বিষ্ণু তা শুনে না। এরপর ব্যাপারটা ধীরে ধীরে আরো গরম হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর ভারতে আরো ছড়িয়ে পড়ে। হিন্দু মুসলিম একে অপরের সঠিক প্রমাণ করার জন্য মারামারি করছিল। অন্যদিকে রাজনৈতিক নেতা নওয়াজ উসমানের উপর রেগে ছিল, কারণ সে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সে আমাদের ঐতিহ্যের উপর আঙ্গুল তুলেছে, আর তোমরা চুপ করে বসে আছো। অর্থাৎ নওয়াজ পুরোপুরি রেগেছিল। সে বিষ্ণুকে শেষ করার সিদ্ধান্ত নেয় যে আমরা তাকে ছাড়ব না। এরপরের দিন সকালে আমরা দেখি যে বিষ্ণুর বাড়িতে শশীকান্ত এসেছিল। সে খুব ভয় পেয়েছিল। সে মামলা ছাড়ার কথা বলছিল, কারণ লোকেরা তার কুকুরকে মেরে ফেলেছিল। যদি সে এই মামলা না ছাড়ে তাহলে তাকেও মেরে ফেলা হবে। এই কারণে শশীকান্ত মামলা লড়তে অস্বীকার করে। যদিও পরের দিন শুনানি ছিল। বিষ্ণু ছিল খুব চিন্তিত যে এখন কি হবে, কারণ তাজমহলের বিরুদ্ধে কোনো আইনজীবী লড়তে রাজি ছিল না। এরপর সেই দিন আসে যেদিন আদালতে শুনানি ছিল। বিষ্ণু এই সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে নিজেই মামলা লড়বে। আদালতে আমরা দেখি যে তাজমহলের পক্ষে রশিদ লড়ছিল। প্রথমে বিষ্ণুকে সুযোগ দেওয়া হয় যে সে লোকদেরকে এটা বলুক যে আসলে সে কোন বিষয়ের উপর মামলা করেছে। এখানে বিষ্ণুর বক্তব্য ছিল যে বছরের পর বছর ধরে তাদের ভুল ইতিহাস শেখানো হচ্ছে, আর যারা এখন বলে যে তাজমহল শাহজাহান তৈরি করেছেন তার প্রমাণ কোথায়। সে প্রমাণ চায় যে তাজমহল শাহজাহানই তৈরি করেছিলেন। আর এটাই নয়, সে এও জানায় যে তাজমহলের ভেতরে কিছু রহস্য লুকানো আছে, কারণ তার দেয়ালগুলো গাঁথা দেওয়া হয়েছে। বিষ্ণুর কথা শুনে বিচারক তার উপরে রেগে যায়। তাদের বক্তব্য ছিল যে এর জন্য কি প্রত্নতাত্ত্বিকরা দায়ী? তারা গবেষণা যে করেছিলেন তা কি
নাকি সবই ভুল? তো বিষ্ণুর বক্তব্য ছিল যে এটা প্রথমে হিন্দু রাজা মান সিং এর প্রাসাদ ছিল। শাহজাহান এটিকে পরিবর্তন করে তাজমহল তৈরি করেন। এই শুনানিতে বিষ্ণু 3টি প্রশ্ন তুলে। সবার প্রথমে সে জানায় যে মকবরায় অনেক গড় আছে যা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হতো। সেগুলোর মধ্যে একটি গড় ছিল, অর্থাৎ যাকে গোশালা বলা যায়। তো বিষ্ণু সেখানে গোশালা থাকার প্রমাণ দেয়। অন্যদিকে দ্বিতীয় বিষয়টি সে জানায় যে তাজমহলের গম্বুজে ত্রিশূল আঁকা আছে, যেখানে কলস ও নারিকেল অর্ধচন্দ্রেরও চিহ্ন রয়েছে। এরপর তৃতীয় বিষয়টি সে জানায় যে তাজমহলের মেঝেতে কিছু বৈদিক চিহ্ন আছে, যেমন স্বস্তিক চিহ্ন, ওমের চিহ্ন, তারপর ত্রিশূল ইত্যাদি। তো বিষ্ণুর উত্থাপিত প্রশ্নগুলোতে দম ছিল। অন্যদিকে রশিদ তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না, তাই এই মামলাটি গ্রহণ করা হয়। তাদের বক্তব্য ছিল যে এটা আমাদের ঐতিহ্য, এর আসল সত্য মানুষের জানা উচিত। বলা হয় তাজমহলের বিরুদ্ধে এর আগে আরো 6টি পিটিশন দায়ের করা হয়েছিল, কিন্তু সব পিটিশন প্রত্যাখ্যান করা হয়েছিল। কিন্তু এই পিটিশনটি গ্রহণ করা হয়, যার কারণে বিষ্ণু খুব খুশি ছিল। অন্যদিকে নওয়াজ খুব রেগেছিল। সে রশিদকে বলেছিল যে তার পিটিশন বাতিল করে দেওয়া উচিত ছিল। এর উত্তরে রশিদ বলে যে যা হয়েছে ঠিকই হয়েছে। এখন সে সবাইকে এটা বলবে যে আসলে তাজমহলের ইতিহাস কি, অর্থাৎ প্রমাণ তাকে দিতে হবে যে তাজমহল শাহজাহান তৈরি করেনি। আমাদের তো কিছুই করতে হবে না। যাই হোক, এখন এরপর আমরা দেখি যে এই খবর চারিদিকেই ছড়িয়ে পড়েছিল। মানুষ নানা রকম কথা বলছিল, কেউ পক্ষে তো কেউ বিপক্ষে। কিছুদিন পর আবার আদালতে শুনানি হয়। এবার রশিদ IRT কলেজের অধ্যাপককে আনে, যার নাম ছিল উর্মিলা, যিনি ইতিহাসের শিক্ষক ছিলেন। তার বক্তব্য ছিল যে ইতিহাসে যা লেখা হয় তা তথ্যের ভিত্তিতেই লেখা হয়। এর জন্য একটি কমিটি গঠন করা হয়, অনেক গবেষণাও করা হয়, তারপর বইতে লেখা হয়। তখন ওই বিষ্ণু তার কথার ভিত্তিতে একটি প্রশ্ন করে। তার প্রশ্ন ছিল যে আপনারা যা কিছু লেখেন তা কি বাচ্চাদের মঙ্গলের জন্যই হয়, অর্থাৎ বাচ্চাদের ভবিষ্যৎ সম্পর্কে ভেবেই কি তথ্য দেওয়া হয়? তো এর উপর বিষ্ণু একটি প্রমাণ দেখায়। সে একটি বইয়ে লেখা তথ্যের ভিত্তিতে এটি জানায় যে যখন গান্ধীজিকে গুলি করা হয়েছিল তখন তারা নাথুরাম গডসের নাম লিখেছিল, কিন্তু তার পাশে এও লিখেছিল যে সে একজন ব্রাহ্মণ হিন্দু ছিল। এইসব লেখার কি দরকার ছিল? তো বিষ্ণুর বলার মানে ছিল যে এরা নিজেরাই জাতপাত ছড়াচ্ছে। এখানে বিষ্ণু IRT বিভাগের উপর আঙ্গুল তুলে। যারা বই লিখত তাদের শুধু মুঘল রাজাদের সম্পর্কেই লিখতে আসে, তারা কি হিন্দু রাজাদের সম্পর্কে একটুও লেখেনি? যেমন আলেকজান্ডার, বিক্রমাদিত্য, অশোক, মহারানা প্রতাপ, শিবাজী মহারাজ, অর্থাৎ অনেক যোদ্ধা মহারাজাও ছিলেন, তাদের সম্পর্কে এরা কিছুই লেখেনি। তো এখানে পরের শুনানির তারিখ দেওয়া হয়। দেখা যায় বিষ্ণু পুরো দেশে জনপ্রিয় হয়ে উঠেছিল, তাই কিছু নেতাও তাদের স্বার্থের জন্য তার সাথে যোগাযোগ করছিল। যেমন তাকে হিন্দু পার্টির থেকে ফোন করেছিল, যার প্রধান ছিল বিবৃতি, কিন্তু সে সবাইকে মানা করে দেয়। পরের দিন আবার শুনানি ছিল। আমরা দেখি যে এবার রশিদ ভারতের একজন পরিচিতি ঐতিহাসিক হাবিবকে ডাকে। এখন হাবিব তাজমহলের সত্যতা জানায়। তার বক্তব্য ছিল যে যখন মমতাজ তার 14তম সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন তখন একদিন সে শাহজাহানের সাথে বসে দাবা খেলছিল। তখনই সে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সে দ্বিধায় পড়েছিল যে এই শব্দ কোথা থেকে আসছে। তখনই সে জানতে পারে যে এই শব্দ তার গর্ভ থেকে আসছে, অর্থাৎ তার ছেলের কান্নার শব্দ। এখানে মমতাজ শাহজাহানকে বলে যে এটা আসলে ঠিক সংকেত নয়। এমতাবস্থায় মমতাজ দুটি দাবি করে। প্রথমত সে একটি মকবরা সমাধি বানাতে বলে, দ্বিতীয়ত শাহজাহান যেন আর কখনো বিয়ে না করেন। তো এটাই ছিল তাজমহলের গল্প। হাবিবের বর্ণনা অনুযায়ী সে এও জানায় যে তাজমহলের উস্তাদ ঈশা আফন্দি এবং আহমেদ লাহোরী নির্মাণ করেছিলেন। এরপর বিষ্ণু বিচারককে বাদশাহনামা নামক বইটি দেখায়, যা শাহজাহানের সভাকবি আব্দুল হামিদ লাহোরী লিখেছিলেন। বিষ্ণু এর মাধ্যমে জানায় যে এখানে আগে রাজা মান সিং এর প্রাসাদ ছিল, পরে তার মৃত্যুর পর এটি তার ছেলে জয় সিং এর উত্তরাধিকারী হয়। শাহজাহান মমতাজকে দাফন করার জন্য জয় সিং এর কাছ থেকে এই প্রাসাদটি নিয়েছিলেন। সে এও জানায় যে এই বইটিতে লেখা আছে যে এই প্রাসাদটি গম্বুজাকৃতির ছিল, অর্থাৎ তাজমহলে আমরা যে ধরনের গম্বুজ দেখি তেমনই কিছু। এখানেই বিষ্ণু বলে যে এখন প্রশ্ন হলো শাহজাহান কি সেই প্রাসাদ ভেঙে নতুন করে বানিয়েছিলেন নাকি শুধু পরিবর্তন
পরিবর্তন করেছিলেন। এরপর দেখা যায় যে রশিদ বিশ্বের বিখ্যাত স্থপতি টারবেনিওর কথা বলে। সে জানায় যে টারবেনিওরের নিজ চোখে তাজমহল তৈরি হতে দেখেছিলেন। তার মতে তাজমহল তৈরি করতে 22 বছর সময় লেগেছিল। এরপর বিষ্ণু তাদের উপর পাল্টা আক্রমণ করে। তার বক্তব্য ছিল যে টারবেনিওর তো ভারতে প্রথমবার এসেছিলেন 1640 সালে এবং দ্বিতীয়বার 1665 সালে, অথচ তাজমহলের কাজ শুরু হয়েছিল 1632 সালে এবং শেষ হয়েছিল 1653 সালে। তাহলে টারবেনিওর তাজমহলের কাজ শুরু হতেও দেখেনি, শেষ হতেও দেখেনি। তখনই রশিদ তাকে জানায় যে টারবেনিওরের 1940 সাল এবং 41 সালের মধ্যেও ভারত এসেছিলেন, তখন তিনি হয়তো দেখেছিলেন। এই কথার উত্তরে বিষ্ণু তাকে প্রমাণসহ জানায় যে এটা ঠিক যে টারবেনিওর এসেছিলেন, কিন্তু তিনি কখনো আগ্রায় যাননি। এখানে বিষ্ণু হাবিবকে এভাবেই ভুল প্রমাণ করে দেয়। এর কিছুদিন পর শুনানি আসে। এবার আমরা দেখি যে রশিদ আদালতে তাজমহলের একটি মডেল এনেছিল এবং একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিককে ডেকেছিল যার নাম ছিল শ্রীনিবাস প্যাটেল। সে তার মাধ্যমে প্রমাণ করতে চাইছিল যে তাজমহলের কাঠামো ইসলামী সংস্কৃতি অনুযায়ী তৈরি করা হয়েছে, যেমন গম্বুজ এবং আরো অনেক কিছু। কিন্তু বিষ্ণুর বক্তব্য ছিল যে যখন মুঘলরা ভারতেও আসেননি তখনও তাজমহলের মতো কাঠামোর অনেক মন্দির আমাদের ভারতে আগে থেকেই বিদ্যমান ছিল। সে অনেক মন্দির দেখায় যেখানে একই ধরনের গম্বুজ তৈরি করা হয়েছিল। এই যুক্তির ভিত্তিতে বিষ্ণু তার এই দাবিকেও ভুল প্রমাণ করে দেয়। এরপর সে গড়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে, নিচের 22টি গড়ে কি ছিল যা রাতারাতি গাঁথা দেওয়া হয়েছিল? এর উত্তরে শ্রীনিবাসের বক্তব্য ছিল যে সেখানে কিছুই ছিল না, সব খালি ছিল। তো বিষ্ণুর বক্তব্য ছিল যে যদি কিছুই না থাকতো তাহলে বন্ধ করার কি দরকার ছিল? এরপর বিষ্ণু তাদের এই দাবিও মিথ্যা প্রমাণ করে যে তাজমহল কত বছরে তৈরি হয়েছিল। সে বিভিন্ন লেখকের হিসাব অনুযায়ী জানায় যে কেউ লিখেছে তাজমহল 22 বছরে তৈরি করা হয়েছে, তো কেউ বলছে 17 বছর, তো কেউ বলছে 10 বছর লেগেছে। এবারও বিষ্ণু সবার উপর ভারী পড়েছিল। এখানেই এই শুনানি শেষ করা হয়। এরপর আমরা দেখি যে নওয়াজ রশিদের উপর রেগেছিল। তাকে বলে যে এটা তোর কম্য নয়, তুই ছেড়ে দে, আমি অন্য একজন উকিল করব। এখানেই রশিদ একটি পরিকল্পনা করে। তার বক্তব্য ছিল যে সে এখন বিকানের কাছে যাবে। সেখানে এমন একজন প্রভাবশালী ব্যক্তি আছে যে বিষ্ণুর মুখ বন্ধ করে দেবে। কিন্তু রশিদের পরিকল্পনা কি ছিল তা জানা যায়নি। এরপর পরের শুনানি আসে। এবার সত্যি রশিদ চমক লাগিয়ে দেয়। সে এবার শাহজাহানের 3টি ফরমান রাজকীয় নির্দেশ এনেছিল যা সে তাজমহল নির্মাণের সময় লিখেছিল রাজা জয় সিংকে। এই ফরমানগুলো থেকে জানা যায় যে শাহজাহানের মার্বেল পাথর দরকার ছিল, তো সেই পাথরগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছিল এবং সেই পাথর বহন করার জন্য মজুরও কম পড়ছিল। তাই শাহজাহান সেই সময় রাজা জয় সিংকে চিঠি লিখে তার কাছ থেকে কিছু মজদুরও চেয়েছিল। তো এখানে স্পষ্টভাবে জানা যায় যে শাহজাহান সেই পাথর দিয়ে মকবরা তৈরি করাচ্ছিলেন। এখন এটা শোনার পর সত্যিই বিষ্ণুর মুখ বন্ধ হয়ে গিয়েছিল। সে কিছুই বলতে পারেনি। সে বিচারকের কাছে কিছুটা সময় চায় যে এই বিষয়ে সে গবেষণা করে জানাবে। এবার শুনানি এখানেই শেষ করা হয়। এরপর বিষ্ণু আরো গবেষণা করে। তখনই শশীকান্ত তাকে ফোন করে জানায় যে তাকে একজনের সাথে দেখা করতে হবে যার কাছে কিছু প্রমাণ আছে। তাই বিষ্ণু শশীকান্তকে নিয়ে তার বাড়িতে যায়। তো সেই ব্যক্তি তাদের জানায় যে সে 1959 সালে প্রত্নতত্ত্ববিদের পক্ষ থেকে গিয়েছিল। তাজমহলের সংরক্ষণের জন্য কাজ হচ্ছিল, তো সেখানে নিচের ঘরগুলোর দেয়াল মেরামত করা হচ্ছিল এবং সেখানে একটি ঘরের ভেতরে একটা কিছু দেখেছিল যা এখানে জানা যায় না। এখন বিষ্ণু প্রমাণ পেয়ে গিয়েছিল। সে খুব খুশি ছিল। তার বক্তব্য ছিল যে সে তাকে দরকার পড়লে ডাকবে। সেই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো এখন পরের শুনানির দিন চলে আসে। এবার বিষ্ণুকে রশিদের পেশ করা প্রমাণকেও ভুল প্রমাণ করতে হতো। অর্থাৎ রশিদ শাহজাহানের যে ফরমানগুলো শুনিয়েছিল শাহজাহান জয়সিং এর কাছ থেকে মার্বেল আনিয়েছিলেন। তো এখানে বিষ্ণু তাদের জানায় যে 8ই জানুয়ারি 1632 সালে মমতাজকে বুরহানপুর থেকে আগ্রায় আনা হয়েছিল তাকে দাফন করার জন্য। তারপর তার 13 দিন পর অর্থাৎ 21শে জানুয়ারি তিনি জয়সিংকে মার্বেলের জন্য ফরমান লিখেছিলেন। তো বিষ্ণুর বলার মানে ছিল যে মাত্র 13 দিনের মধ্যে কিভাবে মার্বেল আনিয়ে নেওয়া সম্ভব, অথচ তাজমহলের ভিত্তি তৈরি করতে কিছু বছর লেগেছে। কিন্তু তাদের হিসাব অনুযায়ী তো মাত্র 13 দিনেই ভিত্তি তৈরি হয়ে যাওয়ার কথা। বিষ্ণু জানায় যে সে শাহজাহানের ফরমান ভালোভাবে পড়েছে। সেখানে কোথাও লেখা
ছিল না যে সে তাজমহলের জন্য পাথর আনছিলেন। তার বক্তব্য ছিল যে শাহজাহান অন্য কোনো মকবরার জন্য এনেছিলেন। এখানে বিষ্ণু আরো একটি সত্য প্রকাশ করে। তার বক্তব্য ছিল যে সে ঔরঙ্গজেবের ফরমানও পড়েছে। তাতে ঔরঙ্গজেব নিজেই লিখেছিলেন যে সে যখন তার মায়ের কবরের কাছে গিয়েছিল তখন সেখান থেকে পানি পড়েছিল এবং গম্বুজে ফাটল ধরেছিল, যার মেরামতের জন্য সে ফরমান লিখেছিল যে এটি দ্রুত ঠিক করা হোক। অর্থাৎ এর ভিত্তিতে বিষ্ণু সবাইকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে সেই হিসাবে মাত্র 4 বছর হয়েছিল। তো এত বিশাল ইমারত কিভাবে 4 বছরেই পানি পড়ছিল এবং দেয়াল নষ্ট হতে শুরু করেছিল? তো তার দাবি ছিল যে এটা আগে একটি পুরনো প্রাসাদ ছিল, তারপর এটিকে তাজমহলে রূপান্তরিত করা হয়েছিল। রশিদ কথার মাঝেই শাহজাহানের শাসনকালে সোনালী যুগ বলে যে তার সময়ের সবাই খুশি ছিল এবং শান্তিও ছিল। তখনই বিষ্ণু একজন লেখকের বইয়ের তত্ত্বর ভিত্তিতে জানায় যে আসলে শাহজাহানের শাসনকাল দুর্ভিক্ষে ভরা ছিল। তার সময়ে মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছিল। তারপর তারা নিজেদের বাঁচানোর জন্য কুকুর খাওয়া শুরু করেছিল। তারপর তো সীমা ছাড়িয়ে গেল যখন তারা মানুষকেও খাওয়া শুরু করেছিল। বলা হয় তার শাসনামলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল এবং এটাই নয়, তাজমহল তৈরির জন্য জোর করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছিল, সেটাও দুর্ভিক্ষের সময়। এখন এটা বলার পর আরো একটি তারিখ চাই। সে তাদের জানায় যে পরের তারিখে সে এমন একজন সাক্ষীকে পেশ করবে যে নিজ চোখে দেখেছিল তাজমহলের নিচের ঘরে কি ছিল। এরপর আমরা দেখি যে বাজারে বিষ্ণুর পুত্রবধূকে উত্ত্যক্ত করা হচ্ছিল। তখনই সেখানে অবিনাশ আসে। তো সেই লোকেরা অবিনাশকেও খুব মারধর করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন এটা দেখে বিষ্ণুর সাহস ভেঙে গিয়েছিল। সে মামলা তুলে নিতে চাইছিল, কিন্তু সেখানে রাজনৈতিক নেতা বিবৃতি আসে। তাকে সে বুঝায় যে সে যেন মামলা না ছাড়ে, কারণ সে তার সাথে রয়েছে এবং এও জানায় যে তার বাবা কিছু সময় আগেই তার কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু সে তাদের সাহায্য করতে পারেনি। তাই আজ সে তাকে সাহায্য করতে এসেছে। এতটা সমস্যা তো ছিলই, কিন্তু আরো একটি সমস্যা তৈরি হয়ে যায়। আমরা দেখি যে বিষ্ণু যে সাক্ষীকে পেশ করতে যাচ্ছিলেন সে আসতে অস্বীকার করে, কারণ তাকেও ভয় দেখানো হয়েছিল। তো পরের দিন আদালতে বিষ্ণু সাক্ষীকে পেশ করতে পারেনি। তাই তার কাছে শুধু একটি রাস্তা ছিল, তা হলো কার্বন ডেটিং এর। তার বক্তব্য ছিল যে এখানে হিন্দু মন্দির ছিল যা 300 বছর আগে তৈরি হয়েছিল, সেটিকে তাজমহলে পরিবর্তন করা হয়েছিল। এরপর সে এর প্রমাণ হিসেবে পিটার উইলিয়ামের একটি রিপোর্ট দেখায়। সেই পিটার উইলিয়াম যে তার বাবা মহেন্দ্র দাসের সাথে গবেষণা করেছিলেন। সে ঘরে গিয়েছিল এবং সেখান থেকে দরজার কাঠের একটি টুকরা চুরি করে নিজের কাছে রেখেছিল, যার কার্বন ডেটিং থেকে জানা যায় যে সেই দরজা 300 বছরের পুরনো ছিল। এরপর সে তাজমহলের পাথরেরও কার্বন ডেটিং করার অনুমতি চেয়েছিল, কিন্তু সরকার প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ উইলিয়ামসকে সেই সময় অনুমতি দেওয়া হলে সে তখনই প্রমাণ করে দিতে পারত। এখন এর উত্তরে রশিদ বলে যে জনাব, এর কোনো প্রমাণ নেই যে সে কার্বন ডেটিংই করিয়েছিল, এসব শুধুমাত্রই গল্প। তো বিচারকের বক্তব্য ছিল যে যদি সে পরের 10 দিনের মধ্যে প্রমাণ পেশ না করে তাহলে এই মামলা বন্ধ করে দেওয়া হবে। এবার বিষ্ণু খুব চিন্তিত ছিল, তার কাছে কোনো শক্তিশালী প্রমাণ ছিল না। তখনই তার কাছে হার্ষা আসে। সে তাকে জানায় যে আমাদের পিটার উইলিয়ামসের মেয়ের কাছ থেকে কিছু প্রমাণ মিলতে পারে। তো সে পিটার উইলিয়ামসের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে, কিন্তু সে ভারতে আসতে পারছিল না। কিন্তু সে একজন ব্যক্তির কথা জানায় যে তার কাছে কিছু প্রমাণ আছে যে কিনা তাদের সাহায্য করতে পারে। আসলে সে দেরাদুনে থাকতো, তাই বিষ্ণু হার্ষাকে নিয়ে দেরাদুনে চলে যায়। সেখানে তারা তার সাথে কথা বলে জানায় যে তার কাছে কিছু ছবি আছে। সে নিচের ঘরগুলোতে একটা কিছু হতে দেখেছিল এবং সে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু সমস্যা ছিল যে সেখানে বসে থাকা একজন ব্যক্তি তাদের কথা শুনে ফেলে, যা নওয়াজের লোককেও জানিয়ে দেয়। এরপর তাদের পরিকল্পনা ছিল যে তারা সেই সাক্ষীকে ছাড়বে না, অর্থাৎ আদালত পর্যন্ত পৌঁছাতে দেবে না। অন্যদিকে বিষ্ণু খুব খুশি ছিল, কারণ সে প্রমাণ পেয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ তাদের উপর কিছু লোক হামলা করে। তারা সেই সাক্ষীকে তুলে নেয় এবং বলে যে যদি সে কিছু বলে তাকে তো মেরে ফেলবো। এবার শুনানির সময় চলে এসেছিল। বিষ্ণু আবার খালি হাতে ছিল, তার কাছে কোনো প্রমাণও ছিল না। কিন্তু এখানে একটি রহস্য উন্মোচিত হয়, অর্থাৎ বিষ্ণু তাদের সাথে একটি খেলা খেলেছিল। আসলে সেদিন যে সাক্ষীকে অপহরণ করা হয়েছিল সে আসলে যোগেশ ভাট্ট ছিল না, বরং সে একজন পুলিশ অফিসার ছিল।
বিষ্ণু তো আগেই যুগেশ ভাট্টকে ডেকেছিল। সে জানতো যে তারা তাকেও আসতে দেবে না, তাই সে এই চালটি খেলেছিল। যাই হোক, এখন আসল যুগেশ ভাট্টকে আদালতে পেশ করা হয়। সে তাদের জানায় যে সেদিন মহেন্দ্র দাস এবং পিটার উইলিয়ামসের সাথে সেও গিয়েছিল। তো তাদের কিছু সন্দেহ হয়েছিল, তাই তারা কার্বন ডেটিং করতে চাইছিল। তাই সে নিজেই কাঠের দরজার টুকরোটির দিকে তাকিয়েছিল, এবং যখন উইলিয়ামসন সেই সম্পর্কে জানতে পারলো তখন এটা সত্যি ছিল যে দরজাটি প্রায় 1359 খ্রিস্টাব্দের কাছাকাছি ছিল। তো এরপর তারা ভারতে এই জিনিসের দাবি করেছিল। তো এই খবর দ্রুতই ছড়িয়ে পড়লে তাজমহলের ভেতরে যত কাঠের দরজা ছিল সব সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলোকে গাঁথা দেওয়া হয়েছিল। সে এও জানায় যে যদি আমার উপর বিশ্বাস না হয় তো উইলিয়ামসের মেয়েও সেই রাতেই ছিল, তার সাথে কথা বলতে পারেন। এবার যুগেশকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিষ্ণু বিচারককে জানায় যে এটা প্রায় 1959 সালের কথা, যখন রঘুরাম এবং বিখ্যাত প্রত্নতাত্ত্বিক রাও সাহেব সেখানে গিয়েছিলেন। তো তারা সেখানে গড়ে অষ্টচাপের মূর্তি দেখেছিলেন। তো যখন তারা এই কথা কর্তৃপক্ষকে জানায় তখন তাদের চুপ থাকতে বলা হয়। এটা শোনার পর বিচারক বলেন যে আমি মেনে নিচ্ছি যে আপনার কথা ঠিক, কিন্তু শক্তিশালী প্রমাণ চাই। তো এর উত্তরে বিষ্ণুর বক্তব্য ছিল যে যদি শক্তিশালী প্রমাণ চান তাহলে কার্বন ডেটিং করতে হবে। এবার বিচারক তাদের পরের তারিখ দেন, অর্থাৎ এবার শেষ দিন ছিল। তো যখন শেষ দিন আসে তখন আমরা দেখি যে এবার নওয়াজ এবং উসমানও এসেছে। তো আদালতের শুনানি শুরু হয়। রশিদ খুব আবেগপ্রবণভাবে আক্রমণ করে। তার বক্তব্য ছিল যে তাজমহল ভালোবাসার প্রতীক, এই কারণেই বছরে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, যার ফলে আগ্রার মানুষের কর্মসংস্থান এবং সরকারেরও অনেক বেশি লাভ হয়। যদি এর গল্প পরিবর্তন করা হয় তাহলে অনেক সমস্যা হবে, কারণ শহরে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে, কেউ তখন মানতে রাজি হবে না। তো এখানে রশিদ খুব সুন্দরভাবে বিচারককে বোঝাতে সক্ষম হয় যদি সে তাজমহলের বিরুদ্ধে রায় দেয় তাহলে কি সমস্যা হবে। এবার বিষ্ণুর পালা। বিষ্ণুর বক্তব্য ছিল যে শুধু ব্যবসা এবং লাভালাভের জন্য আমরা সত্যকে লুকাতে পারি না। যদি এমনটা সঠিক হয় তাহলে সেই ইংরেজরাও সঠিক ছিল, যারা আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলেছিল, আমাদের অনেক জিনিসপত্র তৈরি করে দিয়েছিল, যার ফলে আমাদের অনেক লাভ হয়েছিল। এই হিসাবে তো তারাও ঠিক ছিল। সে এও জানায় যে ইংরেজরা যত বছরই থাকুক না কেন তারা আমাদের কোনো মন্দির ভাঙেনি, কিন্তু মুঘলরা তো আমাদের অনেক মন্দির ভেঙেছিল। সে শাহজাহানের উপরও অভিযোগ তুলে যে সেও তো অনেক হিন্দু মন্দির ভেঙেছিল। এরপর এও জানায় যে আমাদের দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় নালন্দা, সেটিকেও খিলজি ভেঙে দিয়েছিল, সেখানকার গ্রন্থাগারে আগুন লাগিয়ে দিয়েছিল, যার ফলে আমাদের ইতিহাসের 90 লক্ষ বই পুড়ে গিয়েছিল, যার ফলে সেখানেই আমাদের ইতিহাস উলটপালট হয়ে গিয়েছিল। এরপর ইংরেজরা এসে পড়েছিল। তারা তাদের নিজেদের মতো করে যা দেখছিল এবং শুনছিল তা লিখতে শুরু করে দিয়েছিল। তো এখানে বিষ্ণু এটা বোঝানোর চেষ্টা করে যে তাদের শুধু সত্য নিয়ে কথা বলা উচিত, যে আসল সত্যটা আসলে কি। এবার বিচারক তার রায় শোনান। তার বক্তব্য ছিল যে এই ভিত্তিতে এটা স্পষ্ট হয়ে যায় যে ইতিহাসের বইগুলিতে কিছু কিছু ভুল রয়েছে, সেগুলোকে সংশোধন করা হোক এবং বাচ্চাদের সিলেবাসে আমাদের হিন্দু কালচার এবং মন্দির সম্পর্কেও জানানো হোক, যেমনভাবে মোগলদের কথা জানানো হয়। এভাবে বিচারক কারো পক্ষের রায় না দিয়ে এই রায়টি এখানেই স্থগিত রাখেন, অর্থাৎ কারো পক্ষের রায় দেন না, কারণ ভাই এতে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেত। কোর্ট জানায় যে ইতিহাসকে চ্যালেঞ্জ করা একটা সাধারণ কোর্টের পক্ষে সম্ভব না, এর জন্য স্পেশাল ব্যবস্থার প্রয়োজন, হাই কালচারাল স্টাডিজে স্পেশাল টিমের প্রয়োজন। তাই সে কেসটিকে এখানেই স্থগিত করা হয়। কিন্তু বিষ্ণু বসে থাকেননি, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, আর এভাবেই তার সংগ্রাম চলতে থাকে। আর এভাবেই দ্য বিষ্ণুজির দ্য স্টোরি অফ তাজ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই মুভির গল্প আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।